ডক্টর ইউনূসকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টার ফোন, বাংলাদেশের পাশে থাকার ঘোষণা, হোয়াইট হাউসের বিবৃতি। শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাইল ঢাকা, চিঠি পেয়েছে দিল্লি, কোনো মন্তব্য করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। চেতনার কথা বলে বাংলাদেশকে ইজারা দিয়েছিল শেখ হাসিনা, ষড়যন্ত্র রুখতে আবার ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াতে। স্বাধীনতার চেতনার নাম অন্য দেশের কাছে আমার দেশ ইজারা দেওয়া নয়। 15.5 বছর শাসন করে নাই, 15.5 বছর বাংলাদেশকে শ্মশানে পরিণত করে। বিদ্যুৎস্পৃষ্ট নিহতের ঘটনাকে হতে দেখে ট্রাইব্যুনালে মামলা, ক্ষুব্ধ খোদ নিহতের বাবা, তদন্ত অব্যাহতির আশা। আমার এই কাগজপাতি নিয়ে ও যে চাচ্ছে দিচ্ছি, অথচ এই কাগজপাতি নিয়ে কারাই মামলা করছে আমি কিছুই জানি না বাবা, আমি অন্ধ, আমার চোখ একটা চোখ আছে। অস্তিত্ব সংকটে ঐতিহাসিক দেওয়ানবাড়ি কমপ্লেক্স মসজিদ, নিষেধাজ্ঞা অমান্য করে মার্কেট ও নানা স্থাপনার সংরক্ষণের দাবি। এবং সিলেটে NCLT T20 ফাইনালে দুপুরে মুখোমুখি রংপুর ও ঢাকা মেট্রো, প্রথম শিরোপা জিততে মুখিয়ে দুদল। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সাথে আছি আমি সাইনা ইসলাম। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। এ সময় চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ইউনূসকে ধন্যবাদ জানান সুলিভান। স্থানীয় সময়ে সোমবার হোয়াইট হাউসের প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এ সময় ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের মানবাধিকার প্রতি সম্মান প্রদর্শন ও তার সুরক্ষায় নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। এছাড়া পরবর্তীতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে সমর্থন দেওয়ার কথাও জানায় হোয়াইট হাউস। শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাইল বাংলাদেশ। ঢাকার পাঠানো চিঠি গ্রহণের খবর নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র। এর আগে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে দিল্লিতে চিঠি দেওয়ার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বলেন, বিচার ব্যবস্থার মুখোমুখি করতেই এ উদ্যোগ। জান্নাতুল মোহনার প্রতিবেদন। 5ই আগস্ট ভারতে পালিয়ে যাবার 4 মাস পর অবশেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত 17 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরেই শুরু হয় নানা আইনি পদক্ষেপ। আদালত আমাদের আবেদন মঞ্জুর করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ দিয়েছেন এবং এরই প্রেক্ষিতে সোমবার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা জানান শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে নোট ভার্বাল পাঠানো হয়েছে। তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। এর আগে সকালে পিলখানায় বিজিবি দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, হাসিনাকে দেশে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়। ফেরত পাঠানোর ব্যাপারে তো আমরা তো পাঠিয়ে দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে, আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনারে এক্সট্রাডিশন করার জন্য, এটা প্রক্রিয়াধীন আছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারত বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাসিনাকে দেশে ফেরত আনা হবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। এদিকে পলাতক শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের দেয়া চিঠি গ্রহণ করলেও কোনো মন্তব্য করেনি দিল্লি। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। স্থানীয় সময় সোমবার এক প্রতিবেদনে এমন খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যম এনডিটিভি। মুখপাত্র জয়সওয়াল জানান, বাংলাদেশের হোয়াইট হাই কমিশনের কাছ থেকে হাসিনার প্রত্যর্পণের অনুরোধের বিষয়টি একটি কূটনৈতিক নোট পেয়েছে নয়াদিল্লি। তবে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যায় সম্পৃক্ততা মামলার আসামি শেখ হাসিনাকে ফেরত দেওয়া হবে কিনা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। চেতনার কথা বলে বাংলাদেশকে অন্য দেশের কাছে ইজারা দিয়েছিল শেখ হাসিনা, এমন মন্তব্য করেছেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। রংপুরে সদর উপজেলার এক পথসভায় কথা বলেন তিনি। বলেন, আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জামায়াত। খুন করা হয় শীর্ষ 11 নেতাকে, যা জুডিশিয়াল কিলিং। মামলা হয়েছে, হাজার হাজার জেলে গিয়েছেন জামায়াতের লাখো নেতাকর্মী। আগের স্বাধীনতার পরে 23 বছর আর 71-এর পরে 53 বছর
এই ৭৬ বছর সময় জাতির কপাল থেকে চলে গিয়েছে, কিন্তু বাস্তবে মানুষ একটা স্বাধীন দেশের নাগরিক হিসাবে যেভাবে তাদের মর্যাদা থাকা দরকার, যেভাবে তাদের অধিকার পাওয়া দরকার, যেভাবে একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠার কথা ছিল, যেভাবে অর্থনীতি মজবুত হওয়ার কথা ছিল, সম্মানজনক পররাষ্ট্রনীতি হওয়ার কথা ছিল, তার কোনো কিছুই আমরা হাতে পাইনি। স্বাধীনতার চেতনার নাম অন্য দেশের কাছে আমার দেশ ইজারা দেওয়া নয়। 15.5 বছর শাসন করে নাই, 15.5 বছর বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছে। শত শত নেতাকর্মী খুন করেছে, আলিম উলামাকে খুন করেছে। বিডিআর সদর দপ্তর পিলখানায় 57 জন সেনা অফিসারকে তারা নির্মমভাবে হত্যা করলো, পরিবারের সদস্যদেরকে হত্যা করলো, হত্যা করে লাশগুলা ড্রেইনে ভাসায় দিল। পদ্মা সেতু হয়ে খুলনা ঢাকা রুটে বাণিজ্যিক যাত্রা শুরু হলো জাহানাবাদ এক্সপ্রেস নামের নতুন ট্রেনের। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পরে পূরণ হলো খুলনার মানুষের বহুল প্রতীক্ষিত স্বপ্ন। খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকার পথে যুক্ত হলো জাহানাবাদ এক্সপ্রেস। পদ্মা সেতু হয়ে মাত্র 4.25 ঘন্টার মধ্যেই ঢাকায় পৌঁছতে পারবে খুলনার যাত্রীরা। এতে খুশি দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষ। জুলাই আগস্ট বিপ্লবে জীবন বাজি রেখে শিক্ষার্থীদের সাথে থেকেও মামলার আসামি খুলনার এক বিএনপি নেতা। মামলার বাদী জানেই না আসামি কতজন বা কি বা তাদের পরিচয়। বিদ্যুৎস্পৃষ্ট নিহত ব্যক্তিকেও হত্যা দেখিয়ে মামলা করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ 16তম পর্ব। অনুসন্ধান করেছেন খুলনার প্রতিনিধি নূর ইসলাম রকি, জানাচ্ছেন এম এ আজিম। আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের আগ মুহূর্ত। খুলনা যেন রণক্ষেত্র তখন। তার মধ্যেই শিক্ষার্থীদের বাঁচাতে শুধু নিজে ছুটে যাননি, সবাইকে এগিয়ে আসার এমন আকুতি খুলনা মহানগর বিএনপির কোষাধ্যক্ষ আরিফুর রহমান মিঠুর। খুলনার প্রত্যেকটা নাগরিকের কাছে আহ্বান, আমাদের সন্তানদের বাঁচাতে আপনারা এগিয়ে আসুন। আমরা একটা বাবার আত্মনাদ, বাবার কষ্ট বুঝতে হবে। অথচ তখনকার হামলা আর বিএনপি অফিস ভাঙচুর মামলার আসামি এখন তিনি নিজেও। আমরা ওই আন্দোলনটায় সম্মুখ সারিতে ছিলাম, এই লড়াইটাকে অনেকে ভালোভাবে মেনে নেয় নাই। শুধু মিঠু নয়, বিএনপির অনেক নেতারাই আসামি হয়ে আছে বিএনপির অফিস ভাঙচুরের। অনেকেই আবার শিক্ষার্থীদের পক্ষে থেকেও হয়েছেন আসামি। কে বা কারা আমার ওই যে বিএনপির আমাদেরই আমরা যে অফিসে সেই অফিসেরই পুরানো মামলা আমারে নাম জড়াই দিছে আর কি। এটা কি উদ্দেশ্যে করছে সেটা আমরা সত্য জানি না, কিন্তু এটা যদি প্রশাসন ওই খোঁজ খবর নেয় কি তদন্ত করে, সেটা সত্যটা বেরোয় আসবে। মামলার বাদী বলছে কে কিভাবে আসামি হয়েছেন তা জানেনই না তিনি। এটা আপনার মানে চারিদিকে নামগুলো আসছে তো, আর কে কোন পাশ দিয়ে দিচ্ছে এইটাই। বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহতের ঘটনাকে হত্যা দেখিয়ে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যা নিয়ে ক্ষুব্ধ খোদ নিহতের বাবা। ট্রাইব্যুনালে মামলা হয়েছে তো আমি কিছুই জানি না তো মামলার কারা করলো আল্লাহ জানে। আমার এই কাগজপাতি নিয়েছে ও যে চাচ্ছে দিচ্ছি, অথচ এই কাগজপাতি নিয়ে কারাই মামলা করছে আমি কিছুই জানি না বাবা। আমি অন্ধ, আমার একটা চোখ আছে। এমন মিথ্যা মামলা আর রমরমা বাণিজ্যের বিষয়ে অবগত পুলিশ বলছে তদন্তে অব্যাহতি দেয়া হবে নিরপরাধীদের। আমরা এটা হচ্ছে তদন্তের বিষয়, তদন্ত না করে আসলে ফাইনালি তদন্ত না করে বলাই যায় না যে কে কতটা জড়িত। খুলনা মহানগর ও জেলার বিভিন্ন থানায় জুলাই আগস্ট বিপ্লবের ঘটনায় 16টি মামলা হয়েছে। এতে 2000-এরও বেশি আসামি করা হলেও অধিকাংশরাই ঘটনার সাথে সম্পৃক্ত না। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। চাঁদপুরের মেঘনায় থেমে থাকা জাহাজে মিলল 7 জনের মরদেহ। কিভাবে ঘটল এ হত্যাকাণ্ড আর এ 7 জনের পরিচয় বা কি, এ নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। পুলিশের ধারণা পূর্ব শত্রুতার জেরে ঘটতে পারে এমন হত্যাকাণ্ড। সহকর্মী শরীফ আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন আপনব। মেঘনার মাঝখানে নোঙর করা জাহাজ আল বাকিরা।
আলাদা আলাদা কেবিনে চাদর কম্বল দিয়ে ঢেকে রাখা কয়েকজনকে। মনে হচ্ছিল তারা ঘুমাচ্ছে। কাছে গিয়ে দেখা যায় তাদের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন। পরে উদ্ধার করা হয় 5 জনের মরদেহ। মুমূর্ষু অবস্থায় আরও 3 জনকে ভর্তি করা হয় চাঁদপুর সদর হাসপাতালে। সেখানে মারা যান আরও 2 জন। সব মিলিয়ে নদীতে ঝরল 7 জনের প্রাণ। এই রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে চাঁদপুরে। এখানে একটা জাহাজ ঠেকা অবস্থায় আছে, এটা দেখে আমরা এখানে আসলাম যে হয়তো জাহাজ ঠেকছে। পরে বিএসএফে যোগাযোগ করে শোনা গেল যে ডাকাতি হয়েছে। প্রতিনিয়ত এই জিনিসটাগুলো হচ্ছে। এখানে এই জাহাজটা যখন ঠেকা তখন আমার ক্যাপ্টেন বিএসএফে 16 নম্বর চ্যানেলের ভিতরে জানতে পারলো যে জাহাজটা ডাকাতি হয়েছে এবং 8 জন স্টাফকে কূপ হয়ে তারা হত্যা করছে। সোমবার দুপুরে 999-এ কল পেয়ে চাঁদপুরের হাইমচরের ঈশানবালা এলাকায় উদ্ধার কাজ চালায় নৌ পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা। জানা যায় সারবাহী জাহাজটি চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ি যাচ্ছিল। চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার জানান, পণ্যবাহী নৌযানটিতে থাকা ব্যক্তিদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। সন্দেহ শত্রুতা থেকে ঘটতে পারে এমন হত্যাকাণ্ড। প্রত্যেকটা রুমে রুমে মৃতদেহগুলো পেয়েছি। ঘুমন্ত অবস্থায় মারা হয়েছে এরকম মনে হয়েছে। এটা পূর্ব শত্রুতা বা এইরকম একটা কিছু হতে পারে বা অন্য কোনো কারণ থাকতে পারে, যেটা তদন্তের সাপেক্ষে বের হয়ে আসবে। এই ঘটনায় এখনো থমথমে চাঁদপুর। প্রক্রিয়াধীন আইনি ব্যবস্থা। দেখেন, আমাদের এখানে নিয়মিত টহল চলে আর কি, আমাদের কোস্টগার্ডেরও চলে, আমাদের নৌ পুলিশেরও চলে। তবে আজকের এই ঘটনা পরে আমরা বিশ্বাস করি, আমরা মনে করি যে এখানে যে নিরাপত্তা যেটা আছে সেটাকে আরো বাড়াতে হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। 2024 অর্জনের পাশাপাশি আছে হারানোর বিয়োগ গাঁথাও। চলে গেছেন অনেক গুণীজন। সেই তালিকায় আছেন রাষ্ট্রপতি থেকে শুরু করে আলোচিত রাজনীতিক। 24-এ হারানোর বিয়োগ গাঁথা জানাচ্ছেন হাসান মাহমুদ। শেষ হতে চলল আরও একটি ক্যালেন্ডারের পাতা। নানা উত্থান পতনের মধ্য দিয়ে গিয়েছে বাংলাদেশের 2024। এ সময় বাংলাদেশ হারিয়েছে অসংখ্য গুণীজনকে। এবছর 5 অক্টোবরে মারা যান সাবেক রাষ্ট্রপতি ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী। পেশায় চিকিৎসক হলেও দেশের রাজনীতি ও সংস্কৃতিতে তার অবদান ছিল অসামান্য। 21 ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের খ্যাতিমান সাংবাদিক, শিক্ষক ও প্রাবন্ধিক 21-এ পদকপ্রাপ্ত ভাষা সৈনিক আব্দুল গফুর। চলতি বছর 11 মে পরপারে পাড়ি জমান কমিউনিস্ট আন্দোলনের প্রবাদ পুরুষ, তাত্ত্বিক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত লেখক হায়দার আকবর খান রণ। 5 আগস্ট শেখ হাসিনা পালানোর পর 16 অক্টোবর মারা যান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী। হারানোর তালিকায় আছেন দেশের প্রখ্যাত দাবাড়ু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। গেল 13 ডিসেম্বর মারা যান প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। 16 জানুয়ারি মারা যান কলামিস্ট, সাংবাদিক ও দৈনিক দিনকাল সম্পাদক ডক্টর রেজওয়ান সিদ্দিকী। চলতি বছর 24 জুলাই মারা যান দেশের সঙ্গীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র মাইলস ব্র্যান্ডের লিড গিটারিস্ট শাফিন আহমেদ। 13 মার্চ নিভৃতে পাড়ি জমান বাংলা সঙ্গীতের নক্ষত্র গীতিকার ও সুরকার সাদি মোহাম্মদ। 12 ডিসেম্বর মারা যান 21-এ পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। 20 ডিসেম্বর মৃত্যু হয় সাবেক অ্যাটর্নি জেনারেল ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা AF হাসান আরিফ। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। অস্তিত্ব সংকটে সাভারের ঐতিহাসিক দেওয়ানবাড়ি কমপ্লেক্স মসজিদ। রাজককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মসজিদ ভবনের সামনে পুকুর ভরাট করে অবৈধভাবে গড়ে তোলা হচ্ছে মার্কেট ও ভবনসহ নানা স্থাপনা। এ নিয়ে ভীষণ ক্ষুব্ধ স্থানীয়রা। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। দেওয়ান ইমনের তথ্য ও ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। কৌতূহলী দুরন্ত কিশোর অনুকে ধর্মশিক্ষা নিতে মাদ্রাসায় পাঠায় বাবা। মাটির ময়না চলচ্চিত্রের সেই মাদ্রাসা ভবনটি মূলত সাভারের আমিনবাজারের ঐতিহ্যবাহী দেওয়ানবাড়ি কমপ্লেক্স। 18 শতকে জনাব আলী হাজি নামে এক ব্যক্তি তুরাগের তীরে নির্মাণ করেন এ বাড়ি। চলচ্চিত্রটিতে বাড়ির সামনে দেখা যায় 4 ঘাট বিশিষ্ট স্বচ্ছ জলের পুকুর, কারুকার্যময় সীমানা প্রাচীর ও 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। বর্তমানে ভবনটি দেখে এর প্রাচীন জৌলুস বোঝার উপায় নেই। বাড়ির সামনের পুকুরটি ভরাট করে গড়ে তোলা হয়েছে মার্কেট, চলছে বহুতল ভবন নির্মাণের প্রস্তুতি, হারিয়েছে দৃষ্টিনন্দন সীমানা প্রাচীর। আগে তো খুব সুন্দর পুকুর ছিল, এখন তো এটা ভরাট করে শেষ করছে। একটা রাজুকের নোটিশ ছিল, এই নোটিশ অমান্য করেই তারা এগুলো করছে। অনেক ভাইরাল লোক আইতে
এই বাড়িটা দেখবে বিলা বিদেশিরাই তো সিন লয়ে গেত, ছবি লয়ে গেত। এই বাড়িটা অনেক সৌন্দর্য আসলে। তো প্রাচীন এই স্থাপনাটি ভরাট ও বিক্রি বন্ধে 2021 সালের 28 ডিসেম্বর নিষেধাজ্ঞা জারি করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজু। তবে সেই নিষেধাজ্ঞা অমান্য করে গ্যাজেটভুক্ত সম্পত্তিতে স্থাপনা নির্মাণ করছেন স্থানীয় হাজী আব্দুস সবুর এবং তার 2 ছেলে অনিক ও ইমন। পুকুর ভরাট করে মার্কেট বানিয়ে ভাড়া দেওয়ার পাশাপাশি গড়ে তুলেছেন ফাতেমা কমপ্লেক্স। রাজু কি করবে, একটা যে করে সেটা হলো এসব করার পরে দিয়েছে, আগে কোনো নোটিশ দেয় না। 200 বছরের পুরনো স্থাপত্য রক্ষায় ব্যবস্থা নিতে আমিনবাজার ইউনিয়ন পরিষদ ও সাভার মডেল থানা কর্তৃপক্ষকে রাজুকের পক্ষ থেকে আহ্বান করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে বর্তমান প্যানেল চেয়ারম্যান বলছেন, সরকারের পক্ষ থেকে নির্দেশনা পেলে তা যথাযথভাবে বাস্তবায়ন করা হবে। এটা যদি আমার ডিসি অফিস কিংবা ইউনিয়ন অফিস থেকে যদি চিঠি আসে যে এটা সরকারি জায়গা, যে ভরাট করে হালাচি উচ্ছেদ করার লাগবে, উচ্ছেদ করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া সবই ব্যবস্থা নিব। ইতিহাস ঐতিহ্যের এ ভবন সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি বিশেষজ্ঞদের। সরকার বিশেষ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যদি এর গুরুত্বটা অনুধাবন করেন, এটা অর্থ করতে পারেন, তাহলে অবশ্যই এটা রক্ষা করবে বলে আমি আশা করি। প্রাচীন এ স্থাপনাটিকে সংরক্ষণ করতে বর্তমান সরকার কার্যকর উদ্যোগ নেবেন এমন প্রত্যাশা সাভারবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। মানিকগঞ্জ প্যাচারকান্দা সেতুর বর্ধিতকরণ ও সংস্কার কাজের মেয়াদ শেষ হয়েছে 6 মাস আগে। তবে এখনও অসম্পূর্ণ প্রায় 35% কাজ। বিকল্প ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে লাখো মানুষ। মানিকগঞ্জ থেকে আব্দুল আলিমের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। 2008 সালে এলজিডির অধীনে ধলেশ্বরী নদীর উপর নির্মাণ করা হলেও বন্যার ভাঙনে সেতুর উত্তর পাশে সড়ক নদীতে বিলীন হওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। পরে 2023-24 অর্থ বছরে 2,55 লাখ টাকা ব্যয়ে 25.8 মিটার সেতুর বৃদ্ধি ও সম্পূর্ণ সেতুর সংস্কার কাজ হাতে নেয় এলজিডি। চলতি বছরের 20 জুলাইয়ের মধ্যে তা বাস্তবায়নের কথা থাকলেও এখনও বাকি 35% কাজ। যানবাহন নিয়ে জেলা সদরে যেতে হচ্ছে কমপক্ষে 15 কিলোমিটার ঘুরে। জরুরি প্রয়োজনে ঝুঁকি নিয়ে কাছের মই ও ট্রলার ব্যবহার করে নদী পার হচ্ছেন স্থানীয়রা। এই ঢালটা উঠতে যে এত কষ্ট, আপনার বৃদ্ধ মানুষের কথা কি বলবো, আমি নিজেই হাঁপিয়ে যাই, আমার হার্টবিট বেড়ে যায়। অনেক জায়গায় লোক এই রাস্তায় চলাফেরা করে। যে অবস্থায় আছে তাতে জনগণ খুব অসুবিধা হচ্ছে, রাত্রি দিনে সারা রাতে কিন্তু মানুষ যাতায়াত করে। ঠিকাদারের কাজের মেয়াদ শেষ হয়ে গেছে, এখনো দীর্ঘগতিতে কাজ চলছে, ব্রিজের কাজও ভালো হচ্ছে না। হাঁটা চলা করতে অসুবিধা, বাঁশের মই ব্যবহার করতে হয়, আবার মাঝে মাঝে ভেঙে যায়। ট্রলারে কত সময় দেখা যায় স্কুলে আসার সময় দেরি হয়ে যায়, ওই সময় এক সময় পারে আসে, এক সময় পারে আসে। দেশের পথ পরিবর্তনের কারণে নির্দিষ্ট সময়ে কাজ সম্পন্ন হয়নি। আগামী 2 মাসের মধ্যে কাজ শেষ হবে বলে জানান এলজিডির এই নির্বাহী প্রকৌশলী। ইতিমধ্যে আমরা ঠিকাদারকে তাগাদা দেওয়ার পর ঠিকাদার পুনরায় মোবিলাইজেশন হয়েছে, কাজ শুরু হয়েছে। আজকেই একটি স্ল্যাবের ঢালাইয়ের কাজ চলমান। নতুন একটি ওয়ার্ক প্ল্যান নেওয়া হয়েছে। আমরা আশা করছি যে আগামী 2 মাসের মাঝে ব্রিজের কাজটি সম্পন্ন করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা যাবে। জনগণের ভোগান্তি লাঘবে সেতুর কাজ দ্রুত শেষ হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। জয়পুরহাটে দাপিয়ে বেড়াচ্ছে 25,000 অটোরিকশা। তীব্র যানজটে নাকাল নগরবাসী। ট্রাফিক নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খাচ্ছেন ট্রাফিক পুলিশ। এসব যানের বৈধতা নিয়ে পৌর কর্তৃপক্ষকে দুষছে বিআরটিএ। সহকর্মী রেজাউল করিম রেজার রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। জয়পুরহাটের সড়কে বেড়েছে ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য। শহর ও জেলার বিভিন্ন সড়কে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় 25,000 ব্যাটারি চালিত রিকশা, ভ্যান ও অটোরিকশা। এসব যানের চালকদের নেই কোনো লাইসেন্স, নেই প্রশিক্ষণ। যত্রতত্র চলাচল ও ট্রাফিক নিয়ম ভঙ্গের কারণে অহরহ ঘটছে দুর্ঘটনা। লেগে থাকে যানজট। 10 মিনিটের রাস্তা যেতে সময় লাগছে 1 ঘন্টা। যানজট নিরসনে এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে সংশ্লিষ্টদের কার্যকরী পদক্ষেপ চান শহরবাসী। আমার বাড়ি খন্দনকুটিবাড়ি ব্রিজ, ওখান থেকে আসতে আমার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগে। অথচ যদি যানজট মুক্ত থাকতো তাহলে আমার 10 থেকে 15 মিনিটে আমি শহরে আসতে পারতাম। দুর্ঘটনার
সম্ভাবনা বেশি থাকে, তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো এরা যেন ভাগ ভাগ করে দেয়। ব্যাটারি চালিত অটোরিকশাগুলো শহরে যদি না আসে, এই একটা ব্যবস্থা করতে হবে এবং লোকেশনটাকে সিলেক্ট করে দিতে হবে। সড়ক দাপিয়ে বেড়ানো এসব অবৈধ যানকে টাকার বিনিময়ে বৈধতা দেয় পৌর কর্তৃপক্ষ। পৌরসভার লাইসেন্স পরিদর্শক বললেন, পৌর পরিষদের সিদ্ধান্ত মতেই লাইসেন্স দেওয়া হয় এসব অবৈধ যানকে। ব্যাটারি চালিত রিক্সা, ভ্যান, অটোরিকশা এগুলোর লাইসেন্স পৌর পরিষদের সিদ্ধান্ত মোতাবেক কার্যকরী করা হয় এবং লাইসেন্স পরিদর্শক হিসাবে আমাকে যেহেতু নির্দেশ দেওয়া হয়, সেই অনুযায়ী আমি এই লাইসেন্স প্রদান করে থাকি। পৌরসভা এসব যানের রেজিস্ট্রেশন দিতে পারে কিনা তা জানা নেই বিআরটি এর এই কর্মকর্তার। পৌরসভা কিছু গাড়ি হয়তো টোকেন বেসিসে রেজিস্ট্রেশনের আওতায় তারা আনছে, কিন্তু এটা আইনসিদ্ধ কতটুকু আমার জানা নাই, পৌরসভা দিতে পারে কিনা। আমরা যতটুকু জানি যে যদি কোনো ভেহিকেল রাস্তায় চলে বা এটার কোনো রেজিস্ট্রেশন নিতে হয়, সেক্ষেত্রে এটার টোটাল অথরিটিটা হচ্ছে বিআরটি এর কাছে। ট্রাফিক পুলিশ বলছে, সড়কে অতিমাত্রায় এসব অবৈধ যানের দৌরাত্মে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। আমাদের যে রাস্তার আয়তন, এই রাস্তার আয়তনের তুলনায় অধিক সংখ্যক ইজিবাই রিক্সা চলাচল করছে। এসব যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পুলিশ সুপার। যে অবৈধ যানবাহন আছে সেগুলোর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। পৌরসভা কর্তৃক ব্যাটারি চালিত ছোট বড় রিক্সা, অটোরিকশার রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে 1807টি। তবে জেলার শ্রমিক সংগঠনগুলোর সূত্র অনুযায়ী সড়কে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় 25,000 যানবাহন। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।